আমাদের বাংলাদেশে কিছু মডার্ন ইসলামিক দল আছে, আমার বন্ধুরা 16 বছর আর আমাদের খাতির ছিল তাদের সাথে আমাদের। এখন হুট করে ওনারা ক্ষমতার গন্ধনদ পাই দেখি যে ওনারা মুটফুট পাল্টে বলছেন, হুট করে ওনারা মনে করতেছেন যে আমেরিকা একটা বিরাট আশীর্বাদ। আপনারা মডারেট ভাইরা, আপনাদের সম্পর্ক আমেরিকার সাথে, হাসিনার সম্পর্ক আমেরিকার মগজের সাথে। আমেরিকান বেশির সাথে কথা বলা মানে একটা গাছের সাথে কথা বলা। উই আর মডারেট, উই আর নট এক্সট্রিমস। এখন লাভ নেই, এটা বলে এটা গাছকে বললে আরো ভালো হবে। এটা এই কিছু করতে পারবে না। আমেরিকা চালাচ্ছে ইহুদিরা। কারা চালাচ্ছে? আমেরিকা। আর সেই ইহুদিদের সাথে সম্পর্ক জয়ের সাথে, সেই ইহুদিদের সম্পর্ক ভারতীয় হিন্দুত্ববাদীদের সাথে। আপনি ওই লড়াইয়ে পারবেন? আপনি কি বুঝছেন? আপনি এমবিসি পর্যন্ত যোগাযোগ আর স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত আপনার দৌড়। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট দ্বারা চলে না। আমেরিকা তার এমবিসি দিয়ে চলে না, আমেরিকা চলে তার ডিপ স্টেট, আরো গভীরে ডিপ স্টেটের ভিতরে আরো ডিপ স্টেট আছে। ইহুদির অভিধারা চলে। আগামী দিনের আমেরিকা ইহুদিদের আমেরিকা। ওই পর্যন্ত তো ওই গভীরে যোগাযোগ আপনার নাই। 16 বৎসর, জুলাই মাস চলতেছে এখন। হাসিনা কেমনে টিকেছিল জানেন? কেমনে টিকেছিল হাসিনা? কি কারণে টিকেছিল? অবশ্যই এই জন্য টিকেছিল যে আমেরিকা যদিও হাসিনার বিরুদ্ধে করেছিল, আবার হাসিনার সাথে আমেরিকার তার উপরিতলার বিরুদ্ধে থাকলেও ভিতরে যারা মূল পরিচালক অর্থাৎ এই আমেরিকার যারা মাস্টার মাইন্ড, তাদের সাথে কিন্তু হাসিনার ভারতের একটা লিঙ্ক ছিল যে ওকে রাখো, ওকে রাখলে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া যাবে, আরো কিছু জঙ্গি লোকদেরকে ফাঁসি দেওয়া যাবে, ইসলামকে দমানো যাবে। আন্তর্জাতিক ইহুদিবাদ, আন্তর্জাতিক হিন্দুত্ববাদ, ইসরায়েল এবং আমেরিকা না, আমেরিকার ভিতরে যে ডিপ স্টেট যেটা আছে, তাদের সবাই মিলে তারা হাসিনাকে তারা জিয়ে রেখেছিল। মওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার শাহাদাত কবুল করুন। আমাদের হৃদয়ে দুঃখ আছে, বেদনা আছে। আমরা কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না যারা নাকি শহীদ হয়ে গেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার পিছনে হাসিনার হাত যদি 20 ভাগ থাকে, তার কৃতিত্ব, তার হাসিনার কৃতিত্ব না, তার যদি এরকম ভূমিকা যদি 20 ভাগ থাকে, তাহলে পৌত্তলিকদের, হিন্দুত্ববাদীদের ভারতের ভূমিকা আরো বেশি ছিল এবং আরো বেশি ভূমিকা ছিল ইহুদিবাদী। এই সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। শাপলা চত্বর যে মেসাকার হয়েছিল, ওই গবেষণাগুলো করতে গিয়ে আমি অনেক ডকুমেন্ট আমি সংগ্রহ করেছিলাম। এই পুরোপুরি যুদ্ধ অপরাধের বিচার যেটা আপনাদের বিরুদ্ধে হয়েছিল, সেটার পিছনে আমেরিকার হাত রয়েছে। যারা আপনাদের নেতাদেরকে হত্যা করে দিল, যাদের নীরব ইন্ধনে, নীরব ভূমিকায় আপনাকে মনে করছেন তারা আপনাদের বন্ধু হতে পারে এবং আপনারা রাজনীতি ভালো বুঝেন, এগুলো ভুল। পৃথিবীর ইতিহাস এখন অনেক ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কিন্তু আরে যারা ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী মনে করে, ইখওয়ানের খালেদা ভাই, তারা জামাত ইসলামীকে কেমনে আবার মনে করবে এটা শান্তিকামী দল? তারা আপনার পরিবার একজনকে যারা আঘাত করছে, তা আপনাকে তারা আঘাত করবে না, এটা ওরা সাময়িক কৌশল নিয়েছে। আর আপনি মনে করতেছেন আমরা কেউ রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমেরিকার সাথে আমরা ডায়লগ করতে চাই, কথা বলতে চাই, স্মার্টলি কথা বলতে চাই, ব্যবসা করতে চাই, চুক্তিও করতে চাই, সবকিছু করবো, কিন্তু আব্বা বলতে পারবো না ওদেরকে আমরা কোনোদিনও। হ্যাঁ, ওদেরকে আমরা বস বলতে পারবো না, ওদেরকে আমরা কোনোদিনও। আমার কাছে আমার একজন নিঃস্ব নিরহ আলেম, একজন, সে যদি সাধারণ শিবিরের ইমানদার কর্মী যদি হয়ে থাকে, কই মাদ্রাসার সাধারণ ছাত্র যদি হয়ে থাকে, সে যদি সত্যিকার ইমানদার তৌহিদবাদী হয়ে থাকে, সে গরিব হলো, আমি তাকে স্যালুট করব, তাকে সালাম করব, আর ট্রাম্পের গৌরবকে আমি আমার পায়ের তলে দিব। আমি এবং মনে রাখবেন, দিল্লি নাকি ঢাকা, ঢাকা নাকি ওয়াশিংটন, ঢাকা নাকি ওয়াশিংটন, ঢাকা নাকি বেইজিং, ঢাকা নাকি দিল্লি, ঢাকা নাকি পিন্ডি, এই সবগুলো বলতে হবে। দিল্লি নাকি ঢাকা শুধু এটা নয়, আমরা দিল্লি নাকি ঢাকা, জুলাই বিপ্লবের সেই স্মৃতির সাথে সাথে দিল্লি নাকি ওয়াশিংটন এই প্রশ্ন তুলতে চাই আমরা। দিল্লি না ঢাকা নাকি দিল্লি, এটা যেমন প্রশ্ন, ঢাকা নাকি ওয়াশিংটন এই প্রশ্ন আমরা রাখতে চাই, ঢাকা নাকি বেইজিং এই প্রশ্ন রাখতে চাই, এগুলো থাকবে প্রশ্ন। হ্যাঁ, আমাদের অবশ্যই ঢাকার সাথে মক্কা মদিনা, ঢাকা ঢাকা মক্কা মদিনা হবে ইনশাআল্লাহ আজিজ। নো ব্রাজিল, নো আর্জেন্টিনা। আপনারা যারা বলেন দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা, জুলাই সমিতির সবাই আর্জেন্টিনা 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 হয়ে গেছেন সবাই। তো কোথায় ঢাকা ঢাকা? ও ঢাকা তো থাকেনি আপনাদের, এর আগে ব্রাজিল 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 হয়ে গেছেন সবাই। আমরা সত্যিকার ইমানদার, বাস্তবে আমরা ঢাকা ঢাকা এবং ঢাকা। ঢাকা আমাদের ইসলামী সাহিত্যের রাজধানী ছিল, ঢাকা আমাদের শরীয়তের রাজধানী ছিল। এই ঢাকা ছিল সেই সময়ের পুরো ওয়ার্ল্ডের, শুধু মুসলিম বিশ্ব নয়,
সারা দুনিয়ার অর্থনৈতিক পরাশক্তি ছিল ঢাকা ইসলামের কারণে। ওই ঢাকাকে আবার তার সেই ইসলামের চরিত্রে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা সেই ঢাকা চাই, ওই ঢাকা আমরা চাই না যেই ঢাকা দিল্লির দাসত্ব লাগাবাসকে চিহ্ন করে সে ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করবে। বুঝলাম কালেমার পতাকা নিয়ে কিছু বাড়াবাড়ি হয়েছে, আমরাও বলি আপনারা কালেমার পতাকা নিয়ে অতিমাত্রা শোডাউন করবেন না। কারণ শত শত পতাকা যখন বের করবেন, কিছু পতাকা মাটিতে পড়ে যাবে, ডাস্টবিনে পড়ে যাবে। পতাকা থাকবে একটা দুটো, কিন্তু সেই পতাকা ইতিহাস সৃষ্টি করতে হবে। আমি শোডাউন করলাম কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়লাম না। পতাকা উত্তোলিত হচ্ছে, পতাকা বাতাসে উঠতেছে, এলাকার মধ্যে মুসল্লি নাই, এটা হবে না। এটা বাস্তব পতাকা আমাদের হৃদয়ে থাকতে হবে। সাহাবাদের যুদ্ধের ময়দানে কি হাজার হাজার পতাকা ছিল? একটা দুটো পতাকা ছিল, কিছু কিছু পতাকা ছিল, এক একটা ডিভিশনে একটা একটা পতাকা ছিল, 5টা ডিভিশন 5টা পতাকা ছিল। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু পতাকার কথা বলে যারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন, যারা এটাকে জঙ্গিবাদের অভিযুক্ত করেছেন, তোমাদের ঈমান সেদিন চলে গিয়েছে, তোমাদের অন্তরে নেফাক লাগা হয়ে গিয়েছে। তোমরা একমাত্র বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য কিংবা দেশে তোমরা হয়তো রাজনৈতিক কোন উদ্দেশ্য হাসিলের জন্য এটা করেছো। মনে রাখবা, তুমি কালেমার পতাকার বিরোধিতা করলা, কিন্তু সংসদ ভবনে ঠিকই কিন্তু আমেরিকান পতাকার সামনে তুমি মাথা মতো করলা। কিন্তু এই প্রত্যেকটা কথা আমি নসিহা হিসেবে বলতে চাই, নসিহাতে বলতে চাই, খণ্ডিত বক্তব্যকেও রেফারেন্স করবেন না, খণ্ডিত বক্তব্য রেফারেন্স করবেন না। আমাকে আমেরিকান এমবেসির স্টেট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছিল আল্লামা আমার শফি সাহেবের সাথে সাক্ষাতের সময় 2013 সালে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অ্যাবাউট শাহবাগ অ্যাক্টিভিজম, শাহবাগ অ্যাক্টিভিজমের বিরুদ্ধে তোমাদের বক্তব্য কি? আমরা বললাম যে শাহবাগ অ্যাক্টিভিজম ইজ এগেইনস্ট অফ দ্য ইসলাম। তখন তারা বলল, আলোচনায় আসছে, অনেক সাংবাদিক ছিল, হোটেল রেডিসন ব্লুর ঘটনা, এটা চট্টগ্রামে মিটিংটা হয়েছিল, এবং তাদের বক্তব্য ইস্যু ছিল কাদিনী, সব ইস্যু নিয়ে তারা কথা বলতে এসেছিল। হেফাজতের অ্যাক্টিভিজম, কাদিনীদের ইস্যু, আমাদের অবস্থা এবং শাহবাগ আন্দোলন। আমি আজকে আমার ভাইদেরকে, জামাত শিবিরের ভাইদেরকে বলতে চাই, নাম ধরে বলতে চাই, সেই সময় তারা জানতে চেয়েছিল শাহবাগ অ্যাক্টিভিজম সম্পর্কে আপনাদের ইয়ে কি। আমি স্পষ্ট বলেছি, এগেইনস্ট অফ দ্য ইসলাম, এটি ইসলাম বিরুদ্ধে একটা অ্যাক্টিভিজম। তখন আরো সাংবাদিকরা ছিল, তারা বলতে চাচ্ছিল না এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা বিশেষ দলের বিরুদ্ধে। আমি বললাম নো, শাহবাগের অ্যাক্টিভিজম এটা নট অনলি এগেইনস্ট জামাত ইসলামী, না, এটা এগেইনস্ট অফ দ্য ইসলাম। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা জানতে চেয়েছিল কি প্রমাণ। সাথে সাথে আমি সেদিন ঘাতক দালাল নির্মূল কমিটির কিছু ব্লুপ্রিন্ট তাদের সামনে আমি দিয়েছি, আমি তাদের সামনে হাজির করেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মিস্টার ডগলাসকে আমি দিয়েছি যে দেখো, এই ঘাদানিকের সাথে কাদিনীদের সম্পর্ক রয়েছে। কাদিনীদের নেতা আব্দুল আউয়াল সেই জামাত ইসলামী নেতাদের ফাঁসির দাবি করেছে। ঘাদানিকের যে আয়োজনে, শাহবাগীদের যে আয়োজনে, ঘাদানিকের যে আয়োজনে যুদ্ধ অপরাধের বিচারের কথা বলে জামাতের নেতাদেরকে হত্যার কথা বলা হচ্ছে, ফাঁসির কথা বলা হচ্ছে, এইসব আয়োজনে যেখানে কাদিয়ানীরা থাকে, অবশ্যই সেটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে, সেটা একটা ইসলাম বিরোধী একটা এজেন্ডা। সেদিন আমার ভূমিকা আপনাদের পক্ষ ছিল, সেটা ইতিহাস সাক্ষী আছে। 16 বছরের সংগ্রাম লড়াই ছিল। আর আজকে কোন নসিহামূলক কথা বললে বেশি দূরে যেতে হবে না। 2024 সালের কথা, জামাত ইসলামী যখন নিষিদ্ধ করা হয়, প্রথম হারুনেজার স্ট্যাটাস দিয়েছিল যে এই দেশে কাদি নিষিদ্ধ হয়নি, কেন জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। আজকে সারা অনলাইনে একটা আমাদের বিরুদ্ধে হাইপ তোলা হয়েছে, এমন কোন শব্দ নেই, ভাষা নেই যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। থামুন, থেমে যান, থামার দরকার। আপনার লাভ হবে না এগুলোর দ্বারা, আপনার ক্ষতি হবে এগুলোর দ্বারাই, আমাদের ইসলামের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমি কি কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো এই কথাগুলো কি এই কথাগুলোর সাথে আপনার একমত কিনা? আপনার এই বক্তব্যগুলোর সাথে আপনারা, আমার ভাইরা, আমি জানি আপনাদের অনেকের খারাপ লাগবে। কেন এই কথাগুলো বলছি? সামগ্রিক দৃষ্টিকোণ আপনাকে দেখতে হবে, সামগ্রিক বিচার আপনাকে করতে হবে। আপনি আমার একটা খণ্ডিত বক্তব্য নিলেন, সন্তোষ শর্মার সাথে যখন মিটিং হবে এটা প্রতিবাদ করব, আবার যখন আপনাদের জুলুম হবে তখন তারও প্রতিবাদ করব। আমরা আগামী দিনের পথ চলায় আমাদেরকে একক কোনো মন গড়া কোনো অবস্থান আমাদের গ্রহণ করা যাবে না। আমি হাফেজ একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি আর কয় বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি বয়স্ক অবস্থায় কিছু কথা বলেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, সেই জায়গায় আপনারা নীরব থাকতে পারতেন, সবর করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ সেটা পরিচয় দিচ্ছেন। কিন্তু এই যে তরুণদের একটা গ্রুপ যে লেলিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা তো অনেক ক্ষতি করে দিচ্ছেন। যারা স্লোগান দিয়েছেন দিল্লি নাকি ঢাকা, এই জুলাই মাসে
জুলাই মাস ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। আমরা এই জুলাই বিপ্লবের চেতনাকে মনে করি শুধু ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই না। আপনি দেখবেন জুলাই বিপ্লব আসলে শুধু ফ্যাসিজম বলা হয়, আসলে গরিবের উপরে একটু খরচ বেশি আমাদের। হাসিনা হলো একটু গরিব আমেরিকার তুলনায়, এই জন্য তার বিরুদ্ধে বলাটা সহজ। আওয়ামী লীগ পলাতক, তার বিরুদ্ধে বলা সহজ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বলি, ভারতের বিরুদ্ধে অতটা বলি না। ভারতের বিরুদ্ধে যতটা বলি অতটা কিন্তু আমরা আবার কার বিরুদ্ধে বলি না, আমেরিকার বিরুদ্ধে বলি না। যে বড় তার বিরুদ্ধে আমরা বলতে পারি না, যে গডফাদার তার বিরুদ্ধে বলতে পারি না। নো দিল্লি, নো ঢাকা, নো আদার্স কান্ট্রি, কথা ঠিক কিনা? এবং আমরাও কারো প্রক্সি হতে চাই না। উই আর নট প্রক্সি অফ পাকিস্তান, অলসো উই আর নট প্রক্সি অফ হিন্দুস্তান, এবং আমরা আমেরিকা চীনের আমরা প্রক্সি হতে চাই না। এই কথাগুলো কন্ট্রোভার্সিয়াল কথা নয়, নসিহামূলক। আমি যে কথাগুলো বলেছি আমাদের মডারেট ভাইদেরকে বা কবি ভাইদেরকে, যে অ্যাঙ্গেল থেকে যাদেরকে বলেছি, এগুলো যেন নসিহার ভিত্তিতে একটা ঐক্যের বীজ যেন তৈরি করে, কাজের বীজ যেন তৈরি করে, বড় শত্রুকে চিহ্নিত করে আমরা ঘরের বিষয়গুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, এদিকে আমরা খেয়াল রাখবো।